5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে এক নতুন সূর্যের উদয় হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচিও ঘোষিত হয়েছে, যা আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। রাজনীতির ময়দান যখন নির্বাচনের উত্তাপে সরগরম, ঠিক তখনই সবার মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: কবে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এই প্রশ্নকে কেন্দ্র করে যখন জল্পনা কল্পনার পারদ চড়ছে, ঠিক সেই মুহূর্তেই আবার দলটির পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি কেনা এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করার খবর এক নতুন মাত্রা যোগ করেছে। এর পেছনের কারণ হিসেবে যে ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনা যাচ্ছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। গুঞ্জন উঠেছে, দেশে ফিরলে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মতো করেই বিষ প্রয়োগের মাধ্যমেই তাকে হত্যা করা হতে পারে। এই ষড়যন্ত্রের গুঞ্জন কি সত্যি? কারা এর পেছনে কলকাঠি নাড়ছে? আর এই তীব্র নিরাপত্তার শঙ্কা কি তার দেশে ফেরার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে? 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান দেশ ছাড়েন। কারাভোগ এবং নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান এবং এরপর থেকে সেখানেই এক প্রকার নির্বাসিত জীবনযাপন করছেন। এই দীর্ঘ সময়ে বদলে গেছে অনেক কিছু। যে মাকে তিনি সুস্থ অবস্থায় দেশে রেখে গিয়েছিলেন, সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো পরপারে পাড়ি জমিয়েছেন। তার পরিবার ও দলের ওপর দিয়ে বয়ে গেছে এক দীর্ঘ দমন পীড়নের ইতিহাস। 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নতুন আশার আলো, তখন তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে প্রত্যাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সময় যত গড়াচ্ছে, তার ফেরা নিয়ে ধোঁয়াশা ততই ঘনীভূত হচ্ছে। এই বিলম্বের নেপথ্যে কি? সম্প্রতি এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি দুটি প্রধান কারণ সামনে এনেছেন। প্রথমটি পারিবারিক প্রস্তুতি। তার মতে বেগম খালেদা জিয়ার কোনো নাতি নেই, সবাই নাতনি। তারেক রহমান বা প্রয়াত আরাফাত রহমান কোকোর কোনো পুত্র সন্তান নেই। এই বিষয়গুলো বিবেচনায় নিলে প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগাটা বাস্তবসম্মত। তবে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো আইনি প্রক্রিয়া। বিএনপি চায় তারেক রহমান তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরুন। আলালের ভাষ্যমতে যে মামলাগুলো উনার নামে চলমান ছিল, সে মামলাগুলো থেকে উনি আইনগতভাবে মোকাবেলা করে খালাস পেয়ে তারপরে আসুক, এটা আমরাই চাচ্ছি। এর কারণ হলো, অন্যথায় রাজনৈতিক প্রতিপক্ষরা প্রচার করার সুযোগ পাবে যে তিনি ক্ষমতার প্রভাব ব্যবহার করে দেশে ফিরেছেন এবং আইনকে পাশ কাটিয়ে গেছেন। বিএনপির পক্ষ থেকে বিলম্বের এই আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হলেও দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড এক ভিন্ন ও উদ্বেগজনক বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে দুটি বুলেট প্রুফ গাড়ি এবং একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্স কেনার অনুমতি দিয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। সাধারণত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, 3 বাহিনীর প্রধান বা বিদেশি কূটনীতিকদের জন্য এ ধরনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় 2 দশক ধরে দেশের বাইরে থাকা এবং বর্তমানে কোনো রাষ্ট্রীয় পদে না থাকা একজন রাজনৈতিক নেতার জন্য এমন নিরাপত্তা ব্যবস্থা এক কথায় নজিরবিহীন। এই বুলেট প্রুফ গাড়ি ও আগ্নেয়াস্ত্রের অনুমতি তার জীবন নিয়ে গভীর উদ্বেগের বিষয়টি জনসমক্ষে এনেছে। বিএনপির নেতারা বারবার জিয়া পরিবারের উপর নেমে আসা আঘাতের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সেই প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জিয়াউর রহমানই নির্বাসনে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দেশে ফেরার মাত্র 17 দিনের মাথায় জিয়াউর রহমানকেই নৃশংসভাবে প্রাণ দিতে হয়। তিনি আরও মনে করিয়ে দেন, ঢাকার রাজপথে বেগম খালেদা জিয়ার গাড়িতে গুলি চালানোর ঘটনা এবং তারেক রহমানকে গ্রেফতার করে অমানসিক নির্যাতনের কথা, যা তাকে প্রায় মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গিয়েছিল। এই ইতিহাসই প্রমাণ করে জিয়া পরিবারের নিরাপত্তা নিয়ে বিএনপির শঙ্কা অমূলক নয়। আর এই শঙ্কার মধ্যে এখন উচ্চারিত হচ্ছে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির নাম। ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে 2020 সালে নোভিচক নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। জার্মানিতে চিকিৎসার পর তিনি দেশে ফিরতেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং সেখানেই চলতি বছরের ফেব্রুয়ারিতে তার রহস্যজনক মৃত্যু হয়। উদ্বেগজনকভাবে রাশিয়ার সেই দুঃস্বপ্নের ছায়া এখন বাংলাদেশের রাজনীতিতেও দেখতে পাচ্ছেন অনেকে।
থাকে। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। দেশে ফিরলে তারেক রহমানের পরিণতিও কি নাভালনির মতো হবে? বিষ প্রয়োগ কথাটি প্রতীকী হলেও এর পেছনের বার্তাটি অত্যন্ত স্পষ্ট। তারেক রহমানের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি কাদের পক্ষ থেকে? আওয়ামী লীগ ক্ষমতার কেন্দ্র থেকে সরে গেলেও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে, বিশেষ করে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীতে তাদের দীর্ঘদিনের প্রভাব রাতারাতি শেষ হয়ে যায়নি। অন্তর্বর্তী সরকারের ভেতরেও তাদের প্রতি সহানুভূতিশীল একটি গোষ্ঠী সক্রিয়, এমন গুঞ্জন রয়েছে। অতীতে তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যেই আপত্তিকর স্লোগান উঠেছে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির ফেরা নয়, এটি বিএনপির পুনর্জাগরণের প্রতীক। আর এই পুনর্জাগরণ অনেকেরই ক্ষমতার সমীকরণকে হুমকির মুখে ফেলে দিতে পারে। নিরাপত্তার এই আশঙ্কার পাশাপাশি ভিন্ন একটি তত্ত্ব বাতাসে ভাসছে। কোনো কূটনৈতিক সূত্র মনে করে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ভয় দেখিয়ে তাকে দেশের বাইরে আটকে রাখাও একটি রাজনৈতিক কৌশল হতে পারে। এই তত্ত্ব অনুযায়ী মূল উদ্দেশ্য হলো তাকে নির্বাচনের আগে দেশে ফিরতে না দেওয়া, যাতে তিনি রাজনৈতিকভাবে বড় কোনো প্রভাব ফেলতে না পারেন। এক্ষেত্রে ভয়কে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি যখন এমন জটিল, তখন তার ফেরার দিনক্ষণ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারেক রহমান ফিরতে প্রস্তুত। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও এক ধাপ এগিয়ে বলেছেন নভেম্বর মাসেই তিনি ফিরবেন এবং দ্রুতই তারিখ জানানো হবে। এমনকি 23 নভেম্বরকে ঘিরে দলের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। তবে এ ধরনের ঘোষণা আগেও এসেছে। দলের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকরা চান তাদের নেতাকে ভোটের মাঠে সামনে থেকে নেতৃত্ব দিতে। নেতার অনুপস্থিতি কর্মীদের মনোবল ভেঙে দেয়, যা প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেয়। এই বাস্তবতায় তারেক রহমানের উপর দেশে ফেরার এক নীরব চাপও তৈরি হয়েছে। আর এই চাপ থেকেই জন্ম নিয়েছে কঠোর সমালোচনা, যার অন্যতম কণ্ঠস্বর লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান। তার মতে নির্বাচনের মাত্র 3 মাস আগে তারেক রহমানের লন্ডনে থাকাটা একটি অমার্জনীয় অপরাধ। তিনি সরাসরি বলেছেন সেনাপতিকে মাঠে থাকতে হয়, এটা ফার্স্ট রুল। জিয়া হাসানের এই বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যখন তারেক রহমানের সামনে কোনো আইনি বাধা বা গ্রেফতারের আশঙ্কা নেই, তখন কেন তিনি ফিরছেন না? এখানে নিরাপত্তা শঙ্কার বিষয়টি মূল কারণ হিসেবে সামনে আসছে। মনে হচ্ছে তিনি যেন এক অদৃশ্য জালে আটকা পড়েছেন, যেখানে কোনো এক মহাশক্তিধর কেন্দ্রের সবুজ সংকেত ছাড়া তার ফেরা প্রায় অসম্ভব। তাহলে কোনো কারণে যদি নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরতে না পারেন, সেক্ষেত্রে কি হবে? বিদেশ থেকে দলকে নেতৃত্ব দেওয়া কি সম্ভব? বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের বাইরে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। তবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি দলকে যেভাবে পরিচালনা করেছেন, সেভাবে নির্বাচনী কৌশল নির্ধারণ ও নির্দেশনা দেওয়া সম্ভব। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীক্ষ্ণ নজরদারির মধ্যে বিদেশ থেকে দল পরিচালনা করা রাজনৈতিক ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি এক অমোঘ বাস্তবতা। এক সময়ের কারাবন্দী শেখ মুজিব হয়েছিলেন জাতির পিতা, জিয়াউর রহমানও ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন। তারেক রহমানও আজ প্রবাসী, কিন্তু তার নামেই বিএনপি পরিচালিত হয়। তবে বাস্তবতা হলো তারেক রহমান এখনও তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সর্বজনীন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। জিয়াউর রহমান তার ক্যারিশমা দিয়ে মানুষের মন জয় করলেও রাজনীতির নির্মম ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। প্রায় 2 দশক দেশের বাইরে তারেক রহমান। এই সময়ে বাংলাদেশ আমূল বদলে গেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বহু নতুন চোরাবালি। সেই জটিল পথ পাড়ি দিয়ে তিনি কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে। কিন্তু সেই লড়াইয়ের প্রথম এবং প্রধান শর্ত হলো তাকে দেশের মাটিতে ফিরতে হবে।